তোমাকে দেখেছি শরতে সকালে, তোমাকে দেখেছি বোধনে অকালে। শরতে আজ কোন তিথি এলো প্রাণের দ্বারে। বলা হয় মা দুর্গা যখন তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসেন, মানে আমাদের কাছে আমাদের ঘরে আসেন, তখন এই দা বাড়িতে প্রথম তিনি গয়না পরে সাজগোজ করেন। কেন তিনি দা বাড়িতে এসেই গয়না পরে সাজগোজ করেন? অবশ্য হ্যাঁ, এটাও আছে যে সাজগোজ করার পরে আবার উনি বিভিন্ন জায়গা যান মা, যেখানে কোথাও গিয়ে গান শোনেন, কোথাও গিয়ে বসেন, কিন্তু প্রথম আসেন মর্তে এই দা বাড়িতে। কিন্তু কেন প্রথম এখানেই সেই মা গয়না পরেন, সেইটা আমি বরং এখানকার যিনি এখন রয়েছেন তাদের কাছ থেকে আগে এটা আমরা জেনে নেবো যে মা কেন এখানেই সেই গয়না পরেন। আসুন আমার সাথে। আমাদের পূর্বপুরুষ হচ্ছে গোকুলচন্দ্র দা, উনি সাতগেছে বর্ধমান জেলার মানুষ। ইনি হচ্ছেন গোকুলচন্দ্র দা। এনার আগেকার পুরুষের কথা আমাদের হিস্ট্রি জানা নেই। তো ইনি ওখানে প্রচুর ভূসম্পত্তি করার পর নিঃসন্তান ছিলেন বলে 1840 সালে উনি কলকাতায় চলে আসেন এবং এখানে হলধর দত্তের ছোট ছেলে শিবকৃষ্ণ দত্ত মহাশয়কে দত্তক গ্রহণ করেন 4 বছর বয়সে। এই 4 বছর বয়স থেকে শিবকৃষ্ণ দা যখন বড় হন তখন ওনার মানে যা আমরা শুনতে পাই যে কালো মোটা বেঁটে এবং সবসময় উনি গয়না পরে থাকতে, সবসময় মানে 24 ঘন্টা পরে থাকতে। তো ওনার হঠাৎ ইচ্ছে হলো যে আমি যখন এত গয়না পরি মাকে এবারে গয়না পরাবো। সেই জন্যে উনি জার্মানি প্যারিস থেকে প্রচুর গয়নাগাটি সব করে নিয়ে আসেন। তখন থেকে এই আমাদের মাকে গয়নাগাটি পরানো হয়। এই জন্যে প্রচলন আছে স্বর্গে মানে মর্তে মা এলে আগে শ্রীকৃষ্ণ দামোসাই বাড়িতে আসেন সাজতে বা গয়না পরতে। আপনি মায়ের গয়নার কথা বলছিলেন যে, হ্যাঁ মানে যে গয়নাগুলো বলছিলেন বিদেশ থেকে আনানো হয়েছিল, তো সেইগুলো আচ্ছা এখানে সেই গয়নাগুলো আমরা মানে এইগুলো কি সেই গয়নাগুলো? এগুলো গয়না ঠিক বলবো না, এগুলো একটা মেটালের জিনিস, এগুলো আমরা চালে লাগাই, মানে মায়ের যে মাটির যে চাল এতে তাকে সাজিয়ে লাগানো। মানে এই যে জিনিসগুলোই কি বিদেশ থেকে আনা হয়েছিল? এগুলো সব বিদেশ থেকে আনা হয়েছিল এবং সেই এত বছর আগে যে বিদেশ থেকে আনা হয়েছিল সেগুলোই এখনো রয়েছে? এখনো আছে, দেখুন একদম সোনার মতন দেখতে, কি মেটেরিয়াল আমরা বলতে পারবো না, কিন্তু খুবই পরিষ্কার আছে এবং এগুলো আমার লাগাই। প্রতি বছর খুলতে গিয়ে কিছু কিছু ড্যামেজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নষ্ট হচ্ছে। কতদিন এই নিয়ে চালাতে পারবো জানি না, কিন্তু এখনো বেশ কিছু এখনো আমাদের কাছে ইনট্যাক্ট আছে। আচ্ছা মায়ের শাড়ি মাকে পরানো হয়, শুধু মাকে নয় লক্ষ্মীরও এরকম জিনিস আছে, সরস্বতীরও আছে। আচ্ছা এই যে যেটা দেখছি, হ্যাঁ এই জিনিসটা মানে এটা কি ততদিনকার আগেরই, মানে এই যে এই মানে যতদিনকার আগে মনে হয় ততদিনই আগে, কারণ এই জিনিস তো এখন আর করা যাবে না। এইসব সোনার উপর যে জরির কাজ আছে, ভেলভেটের উপরে দেখুন, ভেলভেটের উপরে কাজ। আমি কিন্তু কখনো দেখিনি জানেন যে কোনো জিনিস সোনার উপর দিয়ে কাজ করা, এটা মানে এটা যে আমি হাত দিয়ে দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে একটা ভীষণ সৌভাগ্য মনে হচ্ছে।
আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম দৃশ্য সচরাচর আমরা দেখতে পাই না। মানে আমরা বলি না যে মুখে খই ফুটছে, এটা মানে আপনারা দেখতে পাবেন যে এখানে একদম খই ফুটছে, মানে খই ভাজা হচ্ছে। তো এই খই ভাজাটা যে হচ্ছে এটা ওনাদের একটা রীতি, যেটাতে মানে ওনারা বাইরের থেকে কিছু জিনিসই ওনাদের আসে না, সমস্ত কিছুই হয় হচ্ছে নিজেরা তৈরি করেন। এবং সেইখান থেকে এই খই দিয়ে ঠিক কী কী মায়ের কাজে এই খই কিভাবে লাগে বা এটা দিয়ে ওনারা কী প্রসাদ বানান সেটা একটুখানি ওনাদের কাছ থেকে আমি জেনে নেব। মুরকি যেতে গুড় দিয়ে হয় না, আমাদের এটা চিনি দিয়ে পাক হবে, চিনি দিয়ে পাক হয়ে মুরকি তৈরি হবে, করে তারপরে রচনাতে হবে, পুজোতে পড়বে আর কি। এটা সেই ঠাকুর বামুনরা করবে। চিনির মুরকিটা দেওয়া হয়, তাতে নাড়ু আর মিষ্টি দেওয়া হয়। ওই ঠাকুরের সামনে ওই দশমী, সপ্তমী থেকে দশমী পর্যন্ত এটা পড়ে। মানে যে ভোগগুলো আপনারা ঠাকুরের সামনে দেন সেরকম সপ্তমী থেকে দশমী এইটা প্রত্যেক দিনই? হ্যাঁ, প্রত্যেক দিনই এটা পড়ে। সন্ধি পুজো তো এমনিতেই একটা ভীষণ বিশেষ ব্যাপার, মানে যে কোনো পুজোতে সন্ধি পুজোটা, দুর্গা পুজো মানেই সন্ধি পুজোর একটা মানে নিশ্চয়ই তোমাদের বাড়িতে নিশ্চয়ই মানে সন্ধি পুজোটা কোনো মানে মানে আরও অন্যরকম ভাবে হয়, সেটা কীরকম ভাবে যদি একটু বল। এই পুরো সন্ধি পুজোতে ঠাকুর দালান ধোয়া থেকে মায়ের চালের নৈবেদ্যের চাল থেকে যাবতীয় যা হয় বাড়ির ছেলেরা, জামাইরা, কাকারা, মানে পুরুষ ব্যক্তিরা পুরো পুজোটা ওয়ার্কআউট করেন। আমরা নেপথ্যে থেকে ফল কেটে দেওয়া, কলা পাতার গোছ করে দেওয়া, ফুলের গোছ করে দেওয়া, এগুলো আমরা সব করি, কিন্তু আলটিমেটলি আমরা সামনের সিনে এসে মায়ের কিচ্ছু করি না। আচ্ছা মাসিমা, এই যে মা দুর্গাকে এখন দেখছি একটা লাল পাড় সাদা শাড়ি পরানো রয়েছে, একটা লাল পাড় সাদা শাড়ি, মানে এইটা কি আপনারা কবে পরালেন? মানে এটা আমাদের ওই চক্ষু দান করার পর পরানো হয় আর কি। তো এখন সেটা নয়, ভালো লাগে না বলে ওই জন্য এখন যে কোনো টাইমেই পরানো হয়। তারপর এটা খুলে নিয়ে আবার যেদিন চক্ষু করা হবে সেদিন আবার ওর আসল পোশাকটা পরানো হয়। আচ্ছা, এই চক্ষুদানটা মানে কবে করা হয়? মানে এক্স্যাক্টলি যে চক্ষুদান, মার চক্ষুদান করা হয় সেটা কবে করা হয়? ওটাই ওরা মানে একটা দিন দেখে ওই সময়তে ওইটা চক্ষুদান করা। গড়ান কাঠটা তুমি বলছিলে, সেই গড়ান কাঠ কোথা থেকে আসে? মানে মানে কাঠটা কোথা থেকে আসে? গড়ান কাঠ জেনারেলি আগে আসতো সুন্দরবন, সেটা অনেক পর থেকে শুরু হয়েছে। আগে শাল কাঠের হতো, শাল কাঠ যখন থেকে আর পাওয়া গেল না তখন থেকে গড়ান কাঠ কিন্তু চালু হয়েছে, এবং সেটা সুন্দরবন থেকে কুমোররা আনায়। আর এবং সেটা মায়ের কাঠের পুরো ব্যাকবোনের স্ট্রাকচারটা, মানে ধরুন এই যে পায়ের স্ট্রাকচারটা যেটা পুরো অ্যাটাচড শরীরের সঙ্গে, সেটা দিয়েই কিন্তু মেইন ব্যাকবোন স্ট্রাকচারটা তৈরি হয় ওই গড়ান কাঠের। তারপর সেটাতে খড় জড়িয়ে মাটির প্রলেপ করে পুরো মূর্তিটা সেটাই দাঁড়িয়ে যায়। এরকম একটা পুরনো জমিদার বাড়ি, তাদের যে একটা অদ্ভুত একটা বৈশিষ্ট্য থাকে সমস্ত কিছুরই, সেটা না এই বৈঠকখানাটায় বসে আমার একটা মানে অদ্ভুত কি বলবো, একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। এবং আমি যেটা দেখলাম এই মানে জানতে পারলাম যে এইটার বৈশিষ্ট্য হচ্ছে এই বৈঠকখানাটা, এই যে যত দেয়ালগুলো দেখা যাচ্ছে এই সমস্ত ওয়াল কিন্তু মেটালের তৈরি। মানে দেখে মনে হচ্ছে যে, আমাদেরও দেখে মনে হচ্ছে যে এরকম যেরকম দেয়ালে তার মধ্যে ফুল কাজ করা রয়েছে, কিন্তু এই টোটাল এই ফুল এই সমস্তটা মেটালের ওপরে রং করা রয়েছে। আজকে আমরা উত্তর কলকাতার দাঁবাড়িতে এসেছিলাম। আমার তো একটা ভীষণ ভীষণ ভালো অভিজ্ঞতা হলো।
মানে আমি এত সুন্দরভাবে মানে খই ভাজা থেকে এবং যা যা শুনলাম, যেরকম জরির কাপড় দেখলাম, যেরকম মায়ের গয়না দেখলাম, এবং যেভাবে শুনলাম যে গরান কাঠ দিয়ে মায়ের মূর্তি তৈরি হয়, আমার কাছে একটা অনন্য অভিজ্ঞতা হলো। আপনারা সবাই খুব ভালো থাকুন। শারদীয়ার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, এবং মার কাছে একটাই প্রার্থনা যে আমরা সবাই, মানে আমাদের প্রত্যেকে যেন সবাই খুব শান্তিতে থাকি, কোনো রক্তপাত না হয়, কোনো দুর্ঘটনা না হয়। সবাই যেন এবার যখন মা আসবে সবার মুখে যেন খুব সুন্দর হাসি থাকে। সবাই খুব শান্তিতে থাকুন, সবাই খুব ভালো থাকুন।